রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া দাবি করেছেন, ইরাকের ইরবিলে যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামোর প্রায় সবকিছুই ধ্বংস হয়ে গেছে এবং মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ঘাঁটির বড় একটি অংশ এখন কার্যত অকার্যকর। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, ইরানি বাহিনীর হামলায় মার্কিন ঘাঁটিগুলো গুরুতর ক্ষতির মুখে পড়েছে। বিশেষ করে ইরবিলে অবস্থিত মার্কিন স্থাপনাগুলো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে এবং সেখানে যুক্তরাষ্ট্র সমর্থিত বিপ্লব বিরোধী গোষ্ঠীগুলোর কার্যক্রম পরিচালনার সক্ষমতা আর নেই। আকরামিনিয়া আরও বলেন, পশ্চিম এশিয়া, দক্ষিণ ইউরোপ এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে নিজেদের উপস্থিতির মাধ্যমে যুক্তরাষ্ট্র চাইলে আবারও সামরিক সক্ষমতা পুনর্গঠন করতে পারে। তবে যুদ্ধ অব্যাহত থাকলে ইরানও তার সামরিক অভিযান চালিয়ে যাবে। তার ভাষায়, আমরা আমাদের অভিযান অব্যাহত রাখব যতক্ষণ না যুক্তরাষ্ট্র বুঝতে পারে যে আগ্রাসনের মাধ্যমে তারা ইরানি জাতির উপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দিতে পারবে না। তিনি জানান, 40 দিনের যুদ্ধের শেষ পর্যায়ে ইরান নতুন প্রজন্মের ড্রোন উন্মোচন করেছে, যা আরস-2 ড্রোনের চেয়েও উন্নত। নতুন ড্রোনগুলোর ধ্বংস ক্ষমতা, নির্ভুলতা ও পাল্লা আরও বেশি বলে দাবি করেন তিনি। তবে নিরাপত্তাজনিত কারণে এসব ড্রোনের প্রযুক্তিগত বিস্তারিত প্রকাশ করেননি। মুখপাত্র আরও বলেন, যুদ্ধবিরতির পর এবং সংঘাতের ওই পর্যায়ে শেষ হওয়ার পর ক্ষতিগ্রস্ত অনেক সামরিক সরঞ্জাম পুনরায় সচল করা হয়েছে। পাশাপাশি নতুন অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত হওয়ায় ইরানের আকাশ সীমা এখন আগের তুলনায় শত্রুপক্ষের জন্য আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর কুদস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল গানি সৌদি আরবের প্রতি প্রায় 12 বছর ধরে চলা ইয়েমেন অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। শনিবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অবিবেচনাপ্রসূত ও ব্যয়বহুল নীতির পরিণতি থেকে সৌদি নেতৃত্বের শিক্ষা নেওয়া উচিত এবং 38 মিলিয়নেরও বেশি মানুষের মুসলিম দেশ ইয়েমেনের উপর আরোপিত অবরোধের অবসান ঘটানো প্রয়োজন। গানি বলেন, পবিত্র 2 মসজিদের খাদেম হিসেবে মুসলিম বিশ্ব সৌদি আরবের কাছে প্রত্যাশা করে যে দেশটি তার প্রভাব ও সামর্থ্য ব্যবহার করে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়াবে এবং ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেবে। তার দাবি, এর পরিবর্তে ইয়েমেনের মতো একটি নিপীড়িত মুসলিম জাতির বিরুদ্ধে চাপ ও আগ্রাসন চালানো গ্রহণযোগ্য নয়। IRGCর এই শীর্ষ কমান্ডার আরও বলেন, অবরুদ্ধ ও যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকার ফিলিস্তিনিদের রক্ষায় ভূমিকা রাখা সম্মানের বিষয়। বিপরীতে ইয়েমেনের জনগণের উপর দীর্ঘদিনের অবরোধ অব্যাহত রাখা কোনোভাবেই ইতিবাচক বার্তা বহন করে না। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, 2015 সালের 26 মার্চ সৌদি আরব ও তার আরব মিত্ররা ইয়েমেনের সামরিক অভিযান ও অবরোধ শুরু করে। যুক্তরাষ্ট্র এবং কয়েকটি পশ্চিমা দেশ ওই অভিযানে সামরিক, রাজনৈতিক ও লজিস্টিক সহায়তা দেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী দীর্ঘ এই সংঘাতে কয়েক দশক ধরে হাজার হাজার ইয়েমেনি প্রাণ হারিয়েছেন এবং দেশটি ভয়াবহ মানবিক সংকটে পড়েছে। একই সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের প্রধান লক্ষ্য রিয়াদ সমর্থিত পূর্ববর্তী সরকারকে পুনঃপ্রতিষ্ঠা এখনও অর্জিত হয়নি বলেও দাবি করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পরিকল্পিত নতুন সামরিক হামলা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে একাধিক মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে। টানা 13 দিন ধরে চলা সামরিক অভিযানের পরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমস ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বরাতে জানায়, যুদ্ধ আরও তীব্র হলে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য বিমান প্রতিরক্ষা গোলা বারুদের মজুদ দ্রুত ফুরিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। এই উদ্বেগই হামলা স্থগিতের অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচিত হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, শুক্রবার ট্রাম্প তার শীর্ষ উপদেষ্টা ও মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের পরই ইরানে নতুন করে বড় ধরনের হামলা না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে এক্সিওস 2 জন নাম প্রকাশ অনিচ্ছুক সূত্রের বরাতে জানায়, ট্রাম্পের এই নির্দেশনা সাময়িক নাকি দীর্ঘমেয়াদী বিরতির সূচনা তা এখনও স্পষ্ট নয়। পরিস্থিতির উপর নির্ভর করে ভবিষ্যতের
সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। এক্সিওসের বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপ একদিকে কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরও কিছু সময় দেওয়ার ইঙ্গিত দেয়, অন্যদিকে এটি স্বীকার করে যে বড় ধরনের স্থল বা আকাশ অভিযান ছাড়া বর্তমান পর্যায়ের মার্কিন হামলা কার্যকারিতার সীমায় পৌঁছে গেছে। তবে একই সঙ্গে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রয়োজনে পুনরায় বড় আকারের সামরিক অভিযান শুরু করার জন্য মার্কিন সেনাবাহিনী সম্ভাব্য পরিকল্পনা প্রস্তুত রেখেছে। অর্থাৎ হামলা আপাতত স্থগিত থাকলেও পরিস্থিতির অবনতি হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক পদক্ষেপ নিতে পারে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দাবি করেছে, সাম্প্রতিক সংঘাতে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে তারা মাটিতে থাকা 11টি মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করেছে। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহিবি বলেন, 8 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত টানা 15 দিনের লড়াইয়ে ইরানের সশস্ত্র বাহিনী একাধিক মার্কিন ঘাঁটিতে লক্ষ্য করে সফল হামলা চালায়। তার ভাষ্য অনুযায়ী এসব হামলায় বিভিন্ন ধরনের বিমান ও সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মহিবির দাবি, ধ্বংস হওয়া সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে 17টি গোয়েন্দা ও অভিযান পরিচালনাকারী ড্রোন, যার মধ্যে 8টি এখনো মোতায়েনের আগেই ঘাঁটিতে ছিল। এছাড়া একটি হ্যাঙ্গারের ভেতরে থাকা একটি F-15 যুদ্ধ বিমান, একটি P-8 সামরিক নজরদারি বিমান, একটি C-17 সামরিক পরিবহন বিমান এবং 8টি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমানও হামলায় ধ্বংস হয়েছে বলে তিনি উল্লেখ করেন। আইআরজিসির মুখপাত্র আরও বলেন, এই হামলাগুলো ইরানের সামরিক সক্ষমতা এবং দূরপাল্লার নির্ভুল আঘাত হানার ক্ষমতার প্রমাণ। তার দাবি, মার্কিন সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধে পরিচালিত এসব অভিযানের ফলে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক কার্যক্রম উল্লেখযোগ্যভাবে ব্যাহত হয়েছে। তবে আইআরজিসির এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য বা আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ইসরায়েল যদি আবারও ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তবে দেশটির শাসক গোষ্ঠী ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে বলে সতর্ক করেছেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র জেনারেল হোসেন মোহিবি। ইরানের সংবাদ সংস্থা তাসনিমকে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, ইসরায়েল খুব ভালোভাবেই জানে যে তেহরান যদি পুরো মনোযোগ তাদের দিকে দেয়, তবে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। মোহিবির দাবি, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে ধরে রাখতে মার্কিন প্রেসিডেন্টকে উস্কানি দিচ্ছে এবং বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করছে। তার ভাষ্য অনুযায়ী, ইসরায়েল নিজস্ব রাজনৈতিক ও সামরিক লক্ষ্য বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের শক্তিকে ব্যবহার করতে চাইছে। এই মন্তব্য এমন সময় এসেছে যখন সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে আবারও কঠোর অবস্থান ও যুদ্ধংদেহী বক্তব্য দিচ্ছেন। মোহিব্বির অভিযোগ, যুক্তরাষ্ট্র ইরানের বেসামরিক স্থাপনাগুলোতে বিমান হামলা অব্যাহত রেখেছে, যা আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধের শামিল। তিনি আরও দাবি করেন, এসব হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী পশ্চিম এশিয়া জুড়ে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্যবস্তুতে ব্যাপক পাল্টা আঘাত এনেছে। আইআরজিসির মুখপাত্রের বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। তবে টানা 40 দিনের সংঘাতের পর 8 এপ্রিল ইরানের প্রতিরোধ ও পাল্টা অভিযানের মুখে তারা যুদ্ধবিরতিতে সম্মত হতে বাধ্য হয়। এছাড়া তিনি বলেন, গত 17 জুন পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়, যার উদ্দেশ্য ছিল সব ধরনের শত্রুতা বন্ধ করা এবং ভবিষ্যৎ আলোচনার পথ তৈরি করা। কিন্তু তার দাবি, যুক্তরাষ্ট্র ওই সমঝোতার সব শর্ত লঙ্ঘন করেছে, যার পরিপ্রেক্ষিতে ইরান কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। মার্কিন সংবাদপত্র দ্য ওয়াল স্ট্রিট জার্নাল শুক্রবার এক প্রতিবেদনে দাবি করেছে, চলতি মাসের শুরুতে বাহরাইন ও কুয়েত ইরানের অভ্যন্তরে একাধিক বিমান হামলা চালিয়েছিল এবং এই অভিযানে সংযুক্ত আরব আমিরাত গোয়েন্দা তথ্য ও আকাশ প্রতিরক্ষার সহায়তা প্রদান করে। পত্রিকাটি বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাতে জানায়, হামলাগুলোর লক্ষ্য ছিল ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার এবং বিভিন্ন সামরিক স্থাপনা। প্রতিবেদন অনুযায়ী ইউএই সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কে বাহরাইন ও কুয়েতকে গোয়েন্দা তথ্য সরবরাহ করে এবং তাদের বিমান অভিযানের সময় আকাশপথে সহায়তা দেয়। যদিও সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি, তবুও এই তথ্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন মাত্রা যোগ করেছে। এই দাবি এমন এক সময় সামনে এসেছে যখন যুক্তরাষ্ট্র প্রায় 2 সপ্তাহ ধরে ইরানের বিরুদ্ধে ধারাবাহিক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী এই অভিযানের অংশ হিসেবেই উপসাগরীয় কয়েকটি দেশও সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত হয়েছে বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে ইরান জানিয়েছে যে তারা মার্কিন হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও স্বার্থ সংশ্লিষ্ট
বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে। ইরানের সামরিক বাহিনীর দাবি, এসব হামলা কুয়েত, জর্ডান, সিরিয়া এবং উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন মার্কিন স্থাপনার বিরুদ্ধে পরিচালিত হয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার আঞ্চলিক দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তারা যেন প্রকাশ্যে এবং স্পষ্টভাবে জানায় যে ইরানের বিরুদ্ধে নবায়ন করা মার্কিন সামরিক অভিযানে তাদের কোনো ভূমিকা ছিল না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, মার্কিন সেন্ট্রাল কমান্ড প্রকাশ্যে দাবি করেছে যে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব এবং জর্ডান ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে অংশ নিয়েছে। যদি এই দাবি সত্য না হয় তাহলে সংশ্লিষ্ট দেশগুলোকে আনুষ্ঠানিকভাবে ও স্বচ্ছভাবে তা অস্বীকার করার আহ্বান জানান তিনি। বাঘাই আরও বলেন, মধ্যপ্রাচ্যে যে অস্থিতিশীলতা ও যুদ্ধাবস্থা বিরাজ করছে তার জন্য একমাত্র দায়ী যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরান বিরোধী সামরিক আগ্রাসন। তার ভাষায়, যেসব দেশ যুক্তরাষ্ট্রকে সামরিক সহায়তা বা সুবিধা দিচ্ছে তারাও কার্যত আগ্রাসনের অংশীদার হয়ে উঠছে। তিনি অভিযোগ করেন, ইরানের বিরুদ্ধে বিদেশি শক্তি সামরিক তৎপরতা পরিচালনার জন্য যেসব দেশ তাদের ভূখণ্ড, ঘাঁটি বা অন্যান্য সুবিধা ব্যবহারের সুযোগ দিচ্ছে তারা আন্তর্জাতিক আইন অনুযায়ী সংঘাতের অংশ হিসেবে বিবেচিত হতে পারে। অন্যদিকে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC কুয়েতের জনগণের উদ্দেশ্যে এক বিবৃতি দিয়ে ইরানের সাম্প্রতিক হামলাকে কুয়েতের সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে দেখার বিরোধিতা করেছে। IRGCর বিবৃতিতে বলা হয়, ইরান কখনোই কুয়েতের স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা বা সার্বভৌমত্বকে লক্ষ্যবস্তু বানায়নি, বরং তাদের দাবি কুয়েত সহ বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো সংশ্লিষ্ট রাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণে নয়। মূলত সেগুলো যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহার করা হয়। বিবৃতিতে বলা হয়, কখনো কখনো দাবি করা হয় যে ইরান তার হামলার মাধ্যমে বিভিন্ন দেশের স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব লঙ্ঘন করছে, কিন্তু আমাদের দৃষ্টিতে এই মূল্যায়ন সম্পূর্ণ ভুল। আমরা আপনাদের দেশের স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বকে পুরোপুরি সম্মান করি। IRGC আরও দাবি করে, বিদেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো সংশ্লিষ্ট দেশের নয়, বরং যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। তাদের ভাষায়, বাস্তবে যুক্তরাষ্ট্রই আপনাদের ভূখণ্ডে সামরিক উপস্থিতির মাধ্যমে আপনাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করেছে। আমরা যে লক্ষ্যবস্তুতে হামলা চালাই তা যুক্তরাষ্ট্রের দখলে থাকা সামরিক স্থাপনা, যারা অপরাধমূলক কর্মকাণ্ড ছাড়া আর কিছুই জানে না। ইরান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং সংশ্লিষ্ট অর্থনৈতিক অবকাঠামো ইরানের বিরুদ্ধে হামলা পরিচালনার কাজে ব্যবহার হচ্ছে। তেহরানের দাবি, এসব ঘাঁটি থেকে পরিচালিত অভিযানে ইরানের বেসামরিক নাগরিকরাও নিহত হয়েছে। সে কারণেই ইরান এসব স্থাপনাকে বৈধ সামরিক লক্ষ্য হিসেবে বিবেচনা করে এবং সেখানে পরিচালিত হামলাকে আত্মরক্ষামূলক পাল্টা ব্যবস্থা হিসেবে ব্যাখ্যা করে। ভারতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি এবং বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকে ঘিরে দীর্ঘদিন ধরে যে রাজনৈতিক বিতর্ক চলে আসছে, স্বাধীনতার পর 7 দশকের জনগণনা ও জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষার তথ্য বিশ্লেষণ করে তার সঙ্গে বাস্তব জনমিতিক চিত্রের বড় ধরনের অমিল তুলে ধরেছেন আন্তর্জাতিক অর্থনীতিবিদ, ইয়েল বিশ্ববিদ্যালয়ের ফেলো এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাবেক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ দেবকার। তার বিশ্লেষণে বলা হয়েছে, ভারতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধিকে কেন্দ্র করে যে জনসংখ্যাগত বিপর্যয় বা সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু অবস্থান বদলে যাওয়ার আশঙ্কা রাজনৈতিকভাবে প্রচার করা হয়, জনগণনার তথ্য সেই আশঙ্কাকে সমর্থন করে না। বরং ভারতের সামনে প্রকৃত জনমিতিক সংকট হল দ্রুত কমে আসা জন্মহার, জনসংখ্যার বার্ধক্য এবং আগামী কয়েক দশকে বিপুল সংখ্যক প্রবীণ নাগরিকের সামাজিক ও রাষ্ট্রীয় সহায়তার প্রয়োজন। দেবকার উল্লেখ করেন, 2002 সালের গুজরাট বিধানসভা নির্বাচনের আগে তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী মুসলিম পরিবারকে ইঙ্গিত করে বিতর্কিত মন্তব্য করেছিলেন। এরপর বিভিন্ন সময়ে বিজেপির নেতা মন্ত্রীদের বক্তব্যে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি, হিন্দুদের বেশি সন্তান নেয়ার আহ্বান কিংবা বাংলাদেশি অনুপ্রবেশের অভিযোগ রাজনৈতিক প্রচারণার গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। সর্বশেষ 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে বিজেপি দাবি করে, বাংলাদেশ থেকে দীর্ঘদিন ধরে অবৈধ অনুপ্রবেশের কারণেই রাজ্যে মুসলিম জনসংখ্যা বেড়েছে। কিন্তু জনগণনার তথ্য বিশ্লেষণ করে দেবকার বলেন, এই দাবির পক্ষে পরিসংখ্যানগত কোনো শক্ত প্রমাণ পাওয়া যায় না।
তিনি ব্যাখ্যা করেন, ভারতের জনগণনা নাগরিক নয়, বরং দেশের প্রতিটি সাধারণ বাসিন্দাকে গণনা করে। অর্থাৎ কোনো ব্যক্তি 6 মাস বা তার বেশি সময় একটি এলাকায় বসবাস করলে তার নাগরিকত্ব যাই হোক না কেন তিনি জনগণনার আওতায় আসেন। ফলে বাংলাদেশ থেকে যদি দীর্ঘদিন ধরে লাখ লাখ মানুষ অবৈধভাবে ভারতে এসে বসবাস করতেন, তাহলে সেই প্রভাব জনগণনার মোট জনসংখ্যা, ধর্মীয় অনুপাত এবং সংশ্লিষ্ট রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির হারে স্পষ্টভাবে প্রতিফলিত হওয়ার কথা। তার মতে জনগণনা কাউকে নাগরিক হিসেবে চিহ্নিত না করলেও দেশে কারা বসবাস করছে তার পূর্ণ চিত্র তুলে ধরে। তাই ব্যাপক অবৈধ অভিবাসন হলে সেটি পরিসংখ্যানে ধরা পড়ারই কথা। বিশ্লেষণে দেখা যায় 1991 সালে ভারতের মোট জনসংখ্যার 84.1% ছিল হিন্দু এবং 9.8% ছিল মুসলিম। 2011 সালের জনগণনায় হিন্দুদের অনুপাত কমে 79.8% নেমে এলেও মুসলিমদের অনুপাত বেড়ে দাঁড়ায় 14.2%। তবে দেবকার বলেন, এই পরিবর্তনকে অনেকেই ভুলভাবে এমনভাবে ব্যাখ্যা করেন যেন ভবিষ্যতে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে। বাস্তবে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। কারণ 1991 সালে হিন্দুদের সংখ্যা মুসলিমদের তুলনায় প্রায় 26.80 লাখ বেশি ছিল, কিন্তু 2011 সালে সেই ব্যবধান বেড়ে প্রায় 79.80 লাখে পৌঁছায়। অর্থাৎ মুসলিমদের প্রবৃদ্ধির হার তুলনামূলক বেশি হলেও তাদের প্রাথমিক জনসংখ্যা অনেক ছোট হওয়ায় হিন্দুদের সঙ্গে ব্যবধান কমেনি, বরং আরও বেড়েছে। তার ভাষায়, সংখ্যায় অনেক ছোট একটি জনগোষ্ঠী কিছুটা বেশি হারে বাড়লেও বাস্তবসম্মত সময়সীমার মধ্যে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীকে অতিক্রম করতে পারে না। পশ্চিমবঙ্গে বাংলাদেশে অনুপ্রবেশের দাবিও একইভাবে তথ্যের সঙ্গে মেলে না বলে উল্লেখ করেন তিনি। তার বিশ্লেষণ অনুযায়ী যদি কয়েক দশক ধরে বাংলাদেশ থেকে ব্যাপক হারে মুসলিম অভিবাসন হয়ে থাকে, তাহলে পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যার বৃদ্ধির হার ভারতের অন্য রাজ্যগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি হওয়ার কথা। কিন্তু 1951 থেকে 2011 সালে জনগণনা তথ্য বলছে পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যার বৃদ্ধির হার অন্যান্য অঞ্চলের মুসলিম জনসংখ্যার বৃদ্ধির হারের প্রায় সমান, এমনকি সামান্য কম। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো 1951 সালে ভারতের মোট মুসলিম জনসংখ্যার 14.4% পশ্চিমবঙ্গে বসবাস করত এবং 2011 সালেও সেই অনুপাত ছিল 14.3%। অর্থাৎ 6 দশক ধরে পশ্চিমবঙ্গে ভারতের মোট মুসলিম জনসংখ্যার অংশ প্রায় অপরিবর্তিত থেকেছে। দেবকারের মতে যদি সত্যি কোটি কোটি বাংলাদেশি সেখানে স্থায়ীভাবে বসবাস করতেন, তাহলে এই অনুপাত উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার কথা ছিল। জনগণনার তথ্য সেই ধরনের কোনো পরিবর্তনের ইঙ্গিত দেয় না। তিনি বলেন, এর অর্থ এই নয় যে সীমান্ত দিয়ে কখনো অবৈধ অনুপ্রবেশ হয়নি। ভারত বাংলাদেশের দীর্ঘ ও বিস্তৃত সীমান্ত দিয়ে বিচ্ছিন্নভাবে কিছু মানুষ প্রবেশ করেছে, এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে জনগণনার তথ্য থেকে বোঝা যায় সেই সংখ্যা হাজার বা কয়েক হাজার হতে পারে, কোটি বা লক্ষাধিক মানুষের ধারাবাহিক ঢলের মতো নয়। তার মতে দীর্ঘদিন ধরে ব্যাপক অবৈধ অভিবাসন ঘটলে তার স্পষ্ট জনমিতিক ছাপ জনগণনার তথ্যই পাওয়া যেত। মুসলিম জনসংখ্যার অনুপাত কিছুটা বাড়ার পেছনে প্রকৃত কারণ হিসেবে দেবকার তুলে ধরেছেন জন্মহারের পার্থক্যকে। জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষার তথ্য অনুযায়ী 1992-93 সালে মুসলিম নারীদের মোট প্রজনন হার ছিল প্রায় 4.4 সন্তান, যা 2019-21 সালে কমে দাঁড়িয়েছে 2.36-এ। একই সময়ে হিন্দু নারীদের প্রজনন হার 3.3 থেকে কমে 1.94 হয়েছে। ফলে দুই সম্প্রদায়ের মধ্যে সন্তান জন্মদানের ব্যবধান 1.1 থেকে কমে মাত্র 0.4-এ নেমে এসেছে। অর্থাৎ মুসলিমদের জন্মহার দ্রুত হ্রাস পাচ্ছে এবং হিন্দুদের জন্মহারের সঙ্গে পার্থক্য ক্রমেই কমে আসছে। জনগণনার তথ্যেও মুসলিম জনসংখ্যা বৃদ্ধির গতি আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার প্রমাণ পাওয়া যায়। ফলে ভবিষ্যতে ধর্মীয় জনসংখ্যার অনুপাতও ক্রমশ স্থিতিশীল হবে বলে তিনি মনে করেন। দেবকার আরও বলেন, সাধারণ মানুষের চোখে যে জনসংখ্যাগত পরিবর্তনের ধারণা তৈরি হয় তা অনেক সময় বাস্তবতার সঙ্গে মেলে না। কলকাতা বা অন্য শহরের কোনো এলাকায় মুসলিম শ্রমিক, ব্যবসায়ী বা বাংলা ভাষাভাষী মানুষের উপস্থিতি দেখে অনেকেই ধরে নেন তারা বাংলাদেশ থেকে এসেছেন, কিন্তু বাস্তবে তাদের অনেকেই বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ কিংবা ভারতের অন্য রাজ্য থেকে কাজের সন্ধানে আসা ভারতীয় নাগরিক। স্থানীয়ভাবে কোনো সম্প্রদায়ের ঘন উপস্থিতিকে
রাজনীতিকে জাতীয় পর্যায়ের জনমিতিক পরিবর্তন হিসেবে ব্যাখ্যা করা একটি ভ্রান্ত ধারণা, যা রাজনৈতিক প্রচারণার মাধ্যমে আরও জোরালো হয়ে ওঠে। বিশ্লেষণের শেষ অংশে দেবকার সতর্ক করে বলেন, ভারতের সামনে প্রকৃত চ্যালেঞ্জ মুসলিম জনসংখ্যা বৃদ্ধি নয়, বরং দ্রুত বয়স্ক সমাজে পরিণত হওয়া। ভারতের মোট প্রজনন হার ইতিমধ্যেই প্রতিস্থাপন স্তর 2.1-এর নিচে নেমে এসেছে এবং সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী তা 1.9। পশ্চিমবঙ্গে এই হার মাত্র 1.3, যা দেশের অন্যতম সর্বনিম্ন। জাতিসংঘের পূর্বাভাস অনুযায়ী 2050 সালের মধ্যে ভারতের 60 বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা মোট জনসংখ্যার 20% বেশি হবে এবং 2046 সালের দিকে প্রবীণ মানুষের সংখ্যা শিশুদের সংখ্যাকে ছাড়িয়ে যেতে পারে। একই সময়ে 80 বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা প্রায় 3 গুণ বৃদ্ধি পাবে এবং তাদের বড় অংশ হবে নিম্ন আয়ের ও বিধবা নারী। তাই ভারতের উচিত এখন থেকেই কর্মসংস্থান বৃদ্ধি, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, নারীর শ্রম বাজারে অংশগ্রহণ বাড়ানো, স্বাস্থ্যসেবায় বিনিয়োগ, সামাজিক নিরাপত্তা, পেনশন ব্যবস্থা এবং প্রবীণদের জন্য উপযোগী অবকাঠামো গড়ে তোলার দিকে মনোযোগী হওয়া। দেবকারের মতে 7 দশকের জনগণনা ও স্বাস্থ্য জরিপের তথ্য স্পষ্টভাবে দেখায় যে ভারতের ধর্মীয় জনসংখ্যায় কিছু পরিবর্তন ঘটলেও তা মূলত অতীতের জন্মহারের পার্থক্যের ফল এবং সেই ব্যবধান দ্রুত কমে আসছে। অন্যদিকে বাংলাদেশ থেকে ব্যাপক অবৈধ অনুপ্রবেশের যে রাজনৈতিক বয়ান প্রচার করা হয়, জনগণনার তথ্য তার পক্ষে বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ দেয় না। তার ভাষায়, কাল্পনিক অনুপ্রবেশকারীদের পেছনে রাজনৈতিক শক্তি ব্যয় করে নির্বাচন জেতা সম্ভব হতে পারে, কিন্তু দ্রুত বার্ধক্যের দিকে এগিয়ে যাওয়া একটি দেশের প্রকৃত জনমিতিক সংকট এভাবে সমাধান করা সম্ভব নয়। ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান টানা কয়েক সপ্তাহ ধরে চলা ককরোচ নামে পরিচিত ছাত্র যুব আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন। সাম্প্রতিক সময়ে একাধিক জাতীয় পর্যায়ের পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় দায় স্বীকার করে তার পদত্যাগের দাবিতে দেশজুড়ে আন্দোলন গড়ে ওঠে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি জানান, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা এবং যাতে রাষ্ট্রবিরোধী শক্তি এই পরিস্থিতির সুযোগ নিতে না পারে সে কারণেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। আরও বিস্তারিত থাকছে রিপোর্টে। ধর্মেন্দ্র প্রধান তার বার্তায় বলেন, দেশের তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা, অনুভূতি এবং ন্যায্য প্রত্যাশার প্রতি তিনি গভীর শ্রদ্ধাশীল। তিনি আরও বলেন, হাজার হাজার শিক্ষার্থীর ক্ষোভকে কোনো গোষ্ঠী যেন রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারে সেটাই তিনি নিশ্চিত করতে চান। একই সঙ্গে তিনি চান না যে শিক্ষার্থীরা পড়াশোনা ও ভবিষ্যৎ গড়ার পরিবর্তে দীর্ঘ আইনি জটিলতার মধ্যে আটকে পড়ুক। তাই দেশের বৃহত্তর স্বার্থে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তার পদত্যাগের খবর প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে অবস্থানরত হাজারো আন্দোলনকারী উল্লাসে ফেটে পড়েন। আন্দোলনকারীরা একে তাদের দীর্ঘদিনের সংগ্রামের বড় বিজয় হিসেবে আখ্যায়িত করেন। কয়েক সপ্তাহ ধরে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ, পরীক্ষা ব্যবস্থার সংস্কার এবং প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন। এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে রাজনৈতিক ব্যঙ্গধর্মী সংগঠন ককরোচ জনতা পার্টি। সংগঠনটি মূলত ভারতের তরুণ সমাজের ক্ষোভ ও হতাশাকে সংগঠিত করার উদ্দেশ্যে গড়ে ওঠে। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার দেশের শিক্ষা ও নিয়োগ ব্যবস্থাকে নিরাপদ ও নির্ভরযোগ্য রাখতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে ধারাবাহিক প্রশ্ন ফাঁসের ঘটনায় লাখ লাখ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে, অথচ সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন প্রতিযোগিতামূলক ও সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেক শিক্ষার্থী বছরের পর বছর ধরে প্রস্তুতি নেওয়ার পরও পরীক্ষা বাতিল হওয়া বা পুনরায় পরীক্ষা দেওয়ার পরিস্থিতিতে পড়েছেন। আন্দোলনকারীদের দাবি, এই অনিয়মের কারণে বহু শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং কয়েকজন আত্মহত্যাও করেছেন। তাদের অভিযোগ, সরকার এই সংকটকে গুরুত্ব না দিয়ে দায় এড়ানোর চেষ্টা করছে। পদত্যাগের ঘোষণা আসার কয়েক ঘন্টা আগেও নয়াদিল্লিতে বিক্ষোভ অব্যাহত ছিল। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এর আগের সপ্তাহের শুরুতেই সংসদ ভবনের দিকে অগ্রসর হওয়া শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করা হয় এবং টিয়ার গ্যাসের পাশাপাশি অভিযোগ রয়েছে কিছু ক্ষেত্রে
পেলেট গানও ব্যবহার করা হয়েছে। এসব ঘটনায় বহু শিক্ষার্থী আহত হন। পুলিশের এই কঠোর অবস্থান জনমনে আরো ক্ষোভের জন্ম দেয় এবং আন্দোলনে নতুন গতি পায়। किस तरीके से मार रहे हैं, ये लाठी चार्ज देख सकते हैं आप यहाँ पर। বিক্ষোভ নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় সরকার রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। প্রশাসনের পক্ষ থেকে ইন্টারনেট ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করা হয় এবং অন্তত 18টি মেট্রো স্টেশনে প্রবেশ ও চলাচল সীমিত করা হয়। সরকারের দাবি ছিল জননিরাপত্তা নিশ্চিত করতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে আন্দোলনকারীরা অভিযোগ করেন তাদের শান্তিপূর্ণ আন্দোলন দমন করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ককরোচ জনতা পার্টি এক্সে সংক্ষিপ্ত বার্তায় লিখেছে, ককরোচ জিতেছে, গণতন্ত্র জিতেছে। তাদের ভাষ্য, এটি কেবল একজন মন্ত্রীর পদত্যাগ নয়, বরং শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ আন্দোলনের শক্তির স্বীকৃতি। সংগঠনটি জানিয়েছে, সরকারের বিরুদ্ধে তাদের আন্দোলন এখানেই শেষ নয়। শিক্ষা ব্যবস্থায় জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং পরীক্ষা ব্যবস্থায় মৌলিক সংস্কার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। সরকার ও আন্দোলনকারীদের মধ্যে সংকট নিরসনে আলোচনাও চলছিল। শুক্রবার উভয় পক্ষের মধ্যে প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হয়। সে সময় সরকার আন্দোলনকারীদের জানায়, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবির বিষয়ে সিদ্ধান্ত জানাতে শনিবার বিকেল পর্যন্ত সময় প্রয়োজন। এরপর শনিবার দ্বিতীয় দফার বৈঠকের কথা ছিল। তবে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সেই বৈঠক পুনর্নির্ধারিত সময়ে হবে কিনা তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হয়নি। আন্দোলনকারীদের দাবি, শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগেই সীমাবদ্ধ নয়, তারা বিক্ষোভে অংশ নেয়া কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে যেন ফৌজদারি মামলা না হয় সেই নিশ্চয়তা চাইছেন। পাশাপাশি প্রশ্নভাসের কারণে মানসিক চাপে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ এবং পূর্ণাঙ্গ বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন। তাদের মতে, শিক্ষা ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে স্বচ্ছ তদন্ত, কঠোর জবাবদিহি এবং স্থায়ী সংস্কার অপরিহার্য। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ মোদী সরকারের জন্য একটি বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে এটি প্রমাণ করেছে যে সংগঠিত ছাত্র যুব আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারের উপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করতে সক্ষম। এখন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পরীক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার, শিক্ষার্থীদের আস্থা ফিরিয়ে আনা এবং আন্দোলনকারীদের বাকি দাবিগুলোর বিষয়ে গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করা। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।